স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন প্রবাসী ফুটবলার সমিত সোম। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। ম্যাচের আগে শুধু আজ অনুশীলনের সুযোগ পাচ্ছেন সমিত। কানাডা প্রবাসী সমিত সোম বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেন গত 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা সমিত গত আগস্টে চোটে পড়েন। সুস্থ হয়ে ক্লাবের পক্ষে সবশেষ 2 ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। হংকং চায়নার বিপক্ষে লাল সবুজ জার্সিতে নামার আগেও পুরোপুরি ছন্দে নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এই মিডফিল্ডার। এর আগে 6 অক্টোবর ঢাকায় পা রাখেন আরেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশে চলে আসছি লং জার্নির পরে। আমি খুব এক্সাইটেড শুরু করতে, সব টিমমেটদেরকে দেখতে, কোচিং স্টাফদেরকে দেখতে অ্যান্ড প্র্যাকটিস করতে, অ্যান্ড হোপফুলি আমরা ভালো করতে পারি যে 2 ম্যাচ যে আসছে। দর্শক, জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। হাসিব, আগামীকাল জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। দলের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? আনোয়ারুল, দর্শকদের প্রস্তুতি আসলে এইমাত্র হংকং চায়না দল শুরু করে, তারা কিছুক্ষণ আগে ঢাকা স্টেডিয়ামে এসেছে। বলা যায় ক্রিকেটের বিসিবি নির্বাচনের ডামাডোলের পরপরই আসলে ফুটবল উন্মাদনায় মেতেছে এদেশের ফুটবল ভক্তরা। তেমনটাই আসলে আমরা ঢাকা স্টেডিয়ামে দেখছি। আমার ঠিক পেছনে চায়না হংকং চায়না তো তারা কিন্তু অনুশীলন শুরু করেছে এবং তারা কিছুক্ষণ আগে মাঠে এসেছে, অনুশীলন শুরু করছে। 6:20-এ তাদের একটা অফিসিয়াল সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং ঠিক তার 20 মিনিট পর বাংলাদেশ ফুটবল দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, অর্থাৎ 6:40-এ বাংলাদেশ ফুটবল দল ঠিক 6টার দিকে ঢাকা স্টেডিয়ামে আসবে, এমনটাই আমরা জানি। হংকংয়ের সাথে বাংলাদেশের এর আগের অতীত পরিসংখ্যান নিঃসন্দেহে হংকংয়ে এগিয়ে, কিন্তু বর্তমান বাংলাদেশ দলটাকে নিয়ে হংকং দল কি ভাবছে তা নিশ্চয়ই আমরা অনেকভাবে গণমাধ্যমে পেয়েছি। তবে আজকে সংবাদ সম্মেলনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সেই সাথে হচ্ছে একটা বিষয় যে হামজা চৌধুরী, শামীম ফাহমিদুলও জাতীয় দলে জয়েন করেছেন। সেই হিসাবে দলটা এবার অন্য যে কোনো বারের বাংলাদেশ ফুটবল দলের চেয়ে এবারে দলটা হংকংয়ের কাছে অনেক বেশি শক্তিশালী হবে, এটাই খুব স্বাভাবিক। ফিফা র্যাঙ্কিংয়েও হংকং এগিয়ে রয়েছে 146 তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং। 18 সেপ্টেম্বরের সবশেষ ফিফা প্রকাশিত যেই র্যাঙ্কিংটা রয়েছে সেই র্যাঙ্কিং অনুযায়ী। আর 186 নম্বরে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে হংকং এগিয়ে রয়েছে নিঃসন্দেহে, কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশ এর আগের বারে প্রত্যেকবারের চেয়ে অনেকটা এগিয়ে, এটা অবশ্যই আমরা বলতে পারি এবং এমনটাই আমরা আশা করি যে হংকংয়ের সঙ্গে যে জয়হীন বাংলাদেশকে আমরা দেখেছি এর আগে 5 বারে দেখায়, এবার অন্তত পক্ষে আমরা তা দেখবো না। এবার আমরা চাবো যে অ্যাটলিস্ট অবশ্যই যেন ঢাকার মাঠে একটা জয় আসুক এবং এই ম্যাচটা শুধুমাত্রই যে একটা জয় ইস্যু তা কিন্তু না, এশিয়ান কাপ কোয়ালিফাই। কারণ বাংলাদেশ এর আগে সিঙ্গাপুরের সাথে এই ঢাকা স্টেডিয়ামে 10 জুন ম্যাচ খেলেছে, সেখানে হেরেছে। তার আগে ভারতে শিলংয়ে ভারতের সঙ্গে 0-0 ড্র করেছে। তো সেই হিসাবে বাংলাদেশের কাছে একটা পূর্ণ পয়েন্ট পাওয়ার জন্য এই ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ এবং আগামী 14 তারিখে কিন্তু বাংলাদেশ দল হংকংয়ের সঙ্গে হংকং মাটিতে খেলবে। 10 তারিখে তারা ঢাকা ত্যাগ করবে। তো সেই হিসাবে ঘরের মাঠে একটা পূর্ণ পয়েন্ট পেলে সেটা অ্যাওয়ে ম্যাচের জন্য মানুষের অনেক সুবিধা হবে। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ফিফার কমিটিতে জায়গা করে নিয়েছেন। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এছাড়া বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে। এই কমিটির মেয়াদ থাকবে 2029 সাল পর্যন্ত। এএফসি নারী অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের আগে সিরিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে 2-0 গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি নারী অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাত সফর করছে বাংলাদেশ দল। সেখানে প্রস্তুতিমূলক 2টি প্রীতি ম্যাচের প্রথমটিতে সিরিয়াকে 2-0 গোলে হারিয়ে দারুণ জয় দিয়ে দুবাই সফর শুরু করেছে বাংলাদেশের কিশোরীরা। জোড়া গোল করেছেন আলপি আক্তার। এই ম্যাচটি ছিল বয়সভিত্তিক কোনো ফুটবল দলের বিদেশি কোনো দলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ। দুবাইয়ে বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ 9 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। বিসিবি নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। একই সংবাদ সম্মেলনে ঢাকার লীগ, বিভাগীয় ও জেলার ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াইতাম
আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা যায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন। এটার মোটিভটা কি? এই ইলেকশনটা প্রভাবিত হয়েছে এবং প্রভাবিত হওয়ার জন্য আজকে ইলেকশন হয়েছেন। যারা এসেছেন অনেকেই ভালো আছেন, অনেকে আমরা চিনি না, তারাও হয়তো বা ভালো করবেন, সেটা তাদের ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু ইলেকশন প্রসেসটা সত্যিকার অর্থে সঠিকভাবে হলে সম্ভবত কিছু চেঞ্জেস এখানে আমরা দেখতাম। আজ থেকে আমরা বলতে চাই, ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলব না। যে কোনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক নিয়ে সমালোচনার মুখে পড়ে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বিতর্কিত ইশফাকের জায়গায় কর্পোরেট ব্যক্তিত্ব নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলার নামে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করেনি এনএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। আসলে বিসিবির চাওয়ার সাথে আমাদের সম্পর্ক নাই, কারণ আমরা দেব। তো এই ক্ষেত্রে এনএসসি যেটা চাবে সেটাই হবে। তবে আমরা চাচ্ছিলাম একজন নারী পরিচালক আসার জন্য। আমরা আসলে একটু সময় নিতে চাচ্ছি, কেন, যেহেতু আমরা অলরেডি একটা দিয়েছি, বিতর্কিত হয়েছে, তাই একটু সময় নিয়ে আমরা চাচ্ছিলাম যে দেই আমরা। এটা আসলে একটু বলাটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা একটু খোঁজ খবর নিচ্ছি, তো ওইটা আমাদের মানে সমাপ্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশের পর এবার ওয়ানডেতেও একই লক্ষ্য লাল সবুজদের। টি-20-র পর এবার ওয়ানডে লড়াই। ফরম্যাট ভিন্ন হওয়ায় জয়ের ছন্দ ধরে রাখাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ওপেনার লিটন দাস। তার অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন সদ্য ওয়ানডে দলের ডাক পাওয়া ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং স্পিনে রিশাদ হোসেনের উপর থাকবে মূল দায়িত্ব। এদিকে টি-20তে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ সালিম। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন বিলাল সামি। আফগান স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং আবুধাবির পিচে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আছেন আগ্রাসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এর আগে আফগানদের সঙ্গে ওয়ানডেতে 8 বার মুখোমুখি হয়েছে টাইগাররা, যেখানে বাংলাদেশ জিতেছে 5টি আর আফগানদের জয় 3টিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছিল গত মাসে। সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসছে। একটি ওয়ানডে ও 2টি টি-20 একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত হয়েছে ভেন্যু। 15 অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। 18 অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। 21 ও 23 অক্টোবর ওয়ানডে সিরিজের পরের 2টি ম্যাচও হবে মিরপুরে। আগের সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল 20 অক্টোবর। 3টি ম্যাচই শুরু হবে বেলা 1:30টায়। 24 অক্টোবর চট্টগ্রামে যাবে 2 দল। 3 ম্যাচের টি-20 সিরিজের সব ম্যাচই হবে বন্দরনগরীতে। নতুন সূচি অনুযায়ী 27, 29 ও 31 অক্টোবর হবে ম্যাচ 3টি। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 3টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6টায়। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।